রাতে যদি একটু সময় নিয়ে পরিকল্পনা করে রাখা যায় যে ব্রেকফাস্টের জন্য কী বানাবো আর দুপুরের জন্য কী রান্না করব। তাহলে দেখবেন ঘুম থেকে উঠে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সংসারের সব কাজকর্ম শেষ করা যায়। রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার সংসারের কাজকর্মগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে ঘুম থেকে সকালে উঠে পড়ছি, উঠেই ব্রেকফাস্টের জন্য রুটি করতেছি। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতেছিলাম যে কি বানাবো সকালে উঠে। তো সকালে উঠেই তো ভাবলাম যে রুটি করে নেই, চা করে নেই, আর ভাজি আছে যেহেতু, এগুলা দিয়ে চা খাওয়া হয়ে যাবে। তারপরে দেখা যাবে দুপুরের জন্য কী রান্না করব। এগুলো কিন্তু আমি রাতেই প্রত্যেক দিন ভেবে রাখি। আর যে কোনো একটা কাজ করার আগে একটু ভাববেন 10 মিনিট সময় নিয়ে, সময়টা কিন্তু নষ্ট হবে না, আপনার কাজটা খুব সুন্দর হবে। তো আগে ভাবা ভালো, যে কোনো কাজ করার আগে ভাবাই কিন্তু ভালো। তো খালি আমি রান্নাবান্নার ক্ষেত্রে না, সব কাজ করার কথাই বলতেছি। তো আমি এই যে সকালে ব্রেকফাস্ট করার জন্য যা বানাই, তারপরে দুপুরের জন্য যা রান্না করি, এগুলো কিন্তু সব রাতেই পরিকল্পনা করে রাখি। আর এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলা করি, আমি কিন্তু সকালে প্রায় 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজকর্ম সেরে ফেলি। যেমন ধরেন এই যে রান্নাবান্না, তারপরে ঘর গোছানো, সব কাজকর্ম আমার 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। আমি কিন্তু সকালে ঘুম থেকে 6:30টার মধ্যে উঠে পড়ি। উঠে ব্রেকফাস্টটা বানিয়ে থুয়ে তারপরে দুপুরের জন্য রান্নাবান্না স্টার্ট করি। হয়তো আপনারা দেখেনি আমার ভিডিওতে, ব্রেকফাস্ট করার আগে কিন্তু আমি দুপুরের রান্নাটা সেরে ফেলি। এতে করে দেখা যায় যে মানে সময়ও কম লাগে, আর স্টেপ বাই স্টেপ সব কাজ হয়ে যায়, একটু মানে সময় নষ্ট হয় না। এই পাশে ব্রেকফাস্টটা রেডি করে রাইখা, যেহেতু আমার হাজব্যান্ডও উঠে না, মানে অত সকালে 8টায় শপে যায়, আমার ছেলে মেয়েও উঠে না, তো সেই সময়টা নষ্ট না করে আমি রান্নাবান্নাটা সেরে ফেলি। আর আমার মেয়েটা এখনও যেহেতু ছোট, ওকে নিয়ে মানে একটু মানে রান্নাবান্না করাটা অসুবিধাই হয়, নেওয়ার মতো এরকম মানুষ নাই। তো যার জন্য তার বাবা থাকতে, ঘুমিয়ে থাকতেই আমি রান্নাবান্নাটা ঝটপট করে নেই। তো আজকে এই যে রান্নাবান্নার জন্য আমি ভাবতেছিলাম রাতেই যে সকালে ছোট মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে চচ্চড়ি করব আর ভেন্ডি ভাজি করব। তো সেটাই করার জন্য কেটে কুটে একদম রেডি করে নিলাম। এপাশে কিন্তু রুটিগুলো বানিয়ে রাখছি, চা বানাইছি, তারপরে এখন সবজিটা আমি বসিয়ে দিব। তারপর উঠলে দেখা যাবে তাদেরকে রুটি ভেজে দিব, আমি খেয়ে নিব, তখনই খাবো। এখন কিন্তু আমি এখনও ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করার আগেই আমি দুপুরে রান্নাবান্না করতেছি। হয়তো আপনারা ভাববেন যে সেই দুপুরে খাবে, এত সকালে রান্না করতেছে। করার কিছুই নাই, এখনও যেহেতু একটু একটু গরম পড়ে গেছে, তো রান্নাবান্না করে রাখলেও মানে অতটা হয় না আর কি। ঠান্ডার দিনে কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু গরমের দিনে কিন্তু ঠান্ডা হলেই ভালো লাগে। অত গরম গরম কিন্তু ভিতরে যায় না, তাই না? গরম লাগে এমনিতেই, আরও গরম খাওয়া ভালোই লাগে না। আর এই যে ছোটো মাছ দিয়ে যে এই মাছটা মানে সবজিটা চচ্চড়ি করবো না, এটা আমার একদম ফেভারিট বলতে পারেন, অমৃত। আমি এত ভালোবাসি এটা খাইতে, কি আর বলবো। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদমই ভালোবাসে না, আমি আগেও একটা ভিডিওতে বলছি। তো সে আমার জন্য আর কি ছোটো মাছ নিয়ে আসে, আর একটু একটু খায়, বেশি খায় না। ছোটো মাছের সবজি হলে সে অল্প করে ভাত খাবে, আর যদি বড় মাছের সবজি হয় বা ওরকম মাংস হয়, তাহলে দেখা যায় যে বহুতগুলা করে ভাত খায়। আর সে বলে যে থাকগা, অল্প করেই ভাত খায়, শরীরটা বেশি বেড়ে যাইতেছে। তো শরীরটা বাড়ার জন্য, মানে ওজনটা বাড়ানোর জন্য, কমানোর জন্য আর কি, কমানোর জন্য সে অল্প করে ভাত খায়, আর তার জন্য ছোটো মাছ নিয়ে আসে। আর দেখবেন বড় মাছের থেকে কিন্তু ছোটো মাছ খাওয়াটাই আমাদের শরীরের জন্য খুব উপকার। বড় মাছের মধ্যে বেশি তেল থাকে আর বেশি মানে থাকে, তো সেই মাছগুলো খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো তারপরেও আমরা একটু মানে মাঝে সাঝে খাওয়া হয়। ছোটো মাছও যেরকম খাই, বড় মাছও খাই। যখন দেখা যায় যে ছোটো মাছ বাজারে পাওয়া যায় না, তখন আমার হাজব্যান্ড বড় মাছ নিয়ে আসে। আর যদি ছোটো মাছ পায়, চোখের সামনে পড়ে, তাহলে ছোটো মাছই নিয়ে আসে, যদি ভালো ধরনের মানে ওরকম ছোটো মাছ পায়। তো সেটাই। তো আমি কিন্তু সবজিটা বসিয়ে দিছিলাম, কষানো হয়ে গেছে, মাছও দিয়ে দিছি। এখন একটু করে ঝোল দিয়ে দিলাম, চচ্চড়ি করবো যেহেতু, বেশি পানি দিলে একদম গলে যাবে বেগুনগুলা, তো তার জন্য একটু করে পানি দিয়ে নিছি। আর আমার হাজব্যান্ডও উঠে পড়ছে, মুখ ধুয়ে চলে আসছে, বলতেছে রুটি ভেজে দাও, খায় আমি শপে চলে যাই। তো তার জন্য এক পাশে ভাবলাম যে রুটিগুলা ভেজে নেই, আর এক পাশে সবজিটাও হইতে থাক। আর এই ফাঁকে কিন্তু আমি ভেন্ডিগুলাও মানে ভুজুরি করে নিছি। এখন ভেন্ডি ভাজিটাও ছড়িয়ে দিব, আর একটু রাতের ভাজি ছিল, তো সেই ভাজিটা গরম করে এখন আমার হাজব্যান্ডকে রুটি দিব খাওয়ার জন্য। আর আমি চা দিয়েই খেয়ে নেব, আর ছেলেকে একটু মানে চিকেন আছে সেটা দিয়ে দেব, চিকেন দিয়ে খাবে। তো চাটাও গরম করে নেই। তো ঝটপট করে সব কিছু করতেছি। মেয়ে কিন্তু এখন উঠে পড়ছে, তার বাবার কাছে নিয়ে বসে আছে।
তো আমি তাকে চা দিব, সে খাবে, তারপরে চলে যাবে। তো আবার সেই আমার ব্যস্তময় দিন চলে আসলো। বাবার বাসায় যে কয়টা দিন ছিলাম কোনো কাজকর্মই ছিল না, খালি খাইতাম আর ঘুম পাড়তাম। তো সেটাও না এখন কেমন জানি বোরিং লাগে। এখন কাজকর্ম করে করে অভ্যাস তো হয়ে গেছি, মানে অভ্যাস হয়ে গেছে, এখন আর বসে খাইতে ভালো লাগে না। তো বাবার বাসায় যে কাজকর্ম নাই, কেমন শুয়ে থাকছি সারাটা দিন, কেমন জানি যাইতেই চাই নাই, সবসময় খালি মোবাইল দেখতেছিলাম। খাওয়া, ঘুম পাড়া আর কি বসে থাকা, এটাই কাজ ছিল। তো এখন বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু কাম করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তো সেই কামগুলো না করলে ভালো লাগে না। তো আমি বাবার বাসায় যে টুকটাক মানে পরিষ্কার করা কাজগুলো করছিলাম, তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমি যে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে যাই নাই, তো যার জন্য। তো এখন আবার বাড়িতে আসছি, তো আগের মতো সেই কাজকর্ম করব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আগে যে মানে এই কয়টা দিন যে ভালো করে ভিডিও আপলোড করতে পারিনি, আমার কিন্তু খুবই খারাপ লাগছে যে আমার ভিউয়ার্সদের সাথে আমি ভালো করে মানে ভিডিও আপলোড করতে পারতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও কিন্তু শপে চলে গেছে। তো আমার মেয়েকে কোলে করে নিয়ে আমি এতক্ষণ কাজকর্ম করলাম একটু একটু। তো এখন তাকে বিছানায় বসিয়ে দিছি, আমি ভাবতেছি ও বসে থাক, আমি চাটা খেয়ে নেই। আমি এখন পর্যন্ত চা খাই নাই, ছেলেকে খাইতে দিছি। তো আমিও চাটা খেয়ে নেই। এই ফাঁকে আমার মেয়ে কিন্তু বিছানায় বসে বসে খেলা করতেছে, তো তাকেও দেখিয়ে দেবো, একটু পরে দেখবেন। তো আমার ছেলে যে এখন সকাল সকাল উঠবে, চা খাবে, তারপরে মানে পড়াশোনা, তার কিন্তু স্কুল মানে স্টার্ট হয়ে গেছে, তো তাকে এখন থেকে পড়ানো স্টার্ট করা লাগবে। বহুত পড়া মানে ক্ষতি হয়ে গেল এই কয়দিন, মানে এক সপ্তাহের মতো ক্লাস হয়েছে স্কুলে, তো সেই স্কুলে যেতে পারে নাই। তো এখন নোটগুলো দিছে, তো সেগুলো পড়াবো। আর আমার মেয়ে দেখেন কি সুন্দর করে বসে বসে দেখতেছে। তো এরকম করে কত টাইমে বসে থাকে, আবার দেখা যায় যে কত টাইমে কান্নাকাটি করে। তো ছোটো বাচ্চা তো এরকমই, মানে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় যখন, তখন কান্নাকাটি করে কোলে আসার জন্য। তো আমিও চা খেয়ে নিলাম। তো এই ফাঁকে ভাবতেছি তার জন্য খাবারটা বানিয়ে রেখে তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিব। তো আমার মেয়েও কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য, তো তার জন্য আমি আজকে সুজি বানাইনি, নতুরি বানাইছি। আর এখন 2 দিন থেকে আমার মেয়ে মাশাআল্লাহ খিচুড়ি খায় সুন্দর করে, আপেল, তারপরে ডাল আর আলু দিয়ে ভোগ চাউল দিয়ে খিচুড়ি বানায়, সে সুন্দর করে খেয়ে নেয়। আগেও কিন্তু 2-3 দিন আমি খিচুড়ি বানাইছি আমার মেয়ের জন্য, তখন খাইনি, এখন আবার সুন্দর খায়। তো যার জন্য আজকে রাতেও ভাবছি যে খিচুড়ি করে দেবো, দুপুরেও খিচুড়ি করব। মানে দুপুরে যদি একটু বেশি করে করি তো সেটাই অল্প রাইখা দেই, আবার রাতে খাই। আর খিচুড়িটা খাইলে কি হয়, এখন পেটে থাকে, যেহেতু আমার মেয়ে এখন হাঁটা শিখে গেছে, খুবই হাঁটে, সারাদিন দৌড়াদৌড়ি করে থাকে। তো সে যদি এখন উতুরি খায় বা সুজি খায়, এগুলো কিন্তু বেশিক্ষণ পেটে থাকে না, একটু পরে দেখি যে কান্নাকাটি করে। তো এখন দেখি খিচুড়ি খায়, কালকে খিচুড়ি খেয়েছে, সারা রাত কোনো ডিস্টার্ব নাই, মানে এত সুন্দর করে ঘুম পাড়ছে, মানে কোনো কিছুই জানি না আমি। মানে পেটটা ভরা থাকলে তো ঘুম পারবে, তাই না? আর পেটটা যদি খালি থাকে তো সারা রাত ডিস্টার্ব করতে থাকে, কান্নাকাটি। তারও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না, আমারও ঘুম ক্ষতি হয়ে যায়, তারও ঘুম হয় না, প্লাস মানে খিদে থাকে পেটে। তো তার জন্য আর কি ভাবতেছি যে খিচুড়ি খাই যেহেতু, এখন থেকে খিচুড়ি খাওয়াবো। তো সকালে রান্নাবান্না করার পর কিন্তু কতগুলো থালি বাসন জমা হয়ে গেছিলো বেসিনে, দেখলেনি সব কিছু থালি বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে নিলাম। তারপরে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে রাখলাম বাহিরে, শুকিয়ে দিয়ে নিয়ে এখনও দিব একটু পরে। আর ভাবলাম যে এইভাবে বিছানাটা ঠিক করে নেই। আর আমার মেয়ে কিন্তু দৌড়ে দৌড়ে খেলতেছে ঘরের মধ্যেই, এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে ওইদিক যেতেছে, সুন্দর এখন খেলে। যদি পেটটা ভরা থাকে সুন্দর করে খেলে, আর যদি পেটটা ভরা না থাকে কান্নাকাটি করে। তো এই যে দেখেন কি সুন্দর করে দৌড়ে দৌড়ি করে খেলতেছে। তো আমার মেয়েকে কিন্তু এখনও খাওয়াইনি, বানিয়ে আমি ঠান্ডা হইতে দিছি। এখন 8টা বা 8:30 মতো বাজে, 8:30 মতো বাজে। আমার মানে 8টার সময় আমার হাজব্যান্ড শপে চলে যায়, তো 8:30 বাজে এখন। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু আমার কাজকর্ম শেষ। তারপরে যখন আমার মেয়ে ঘুমাবে তখন আমি ঘরটা মুছে নিব। দেখা যাক, আজকে মুছতেও পারি নাও পারি, কারণ যেহেতু মানে যেদিন আমি বাবার বাসা থেকে আসছিলাম সেদিন কিন্তু ঘর মুছছিলাম, তো তারপরের দিনও মুছছি। আজকে জানি না কি করব, মুছি না নাই। তো দেখি, প্রত্যেক দিনই ঘর মুছতেও কিন্তু ভালো লাগে না, কিন্তু মোছার পর কিন্তু ভালো লাগে, কিন্তু মুছতে ভালো লাগে না। কতগুলো কাজ আছে, করতে ইচ্ছা করে না, কিন্তু করার পরে কিন্তু ভালোই লাগে। তো সেটাই। আর এই যে বিছানাটা যে মানে পারি আমি, পারার পরে ঝাড়ুটা যে যদি এরকম করে মানে ঝাড়ু না দেয়, বিছানাটা যদি টানা টানা না হয়, টান টান না হয়, আমার একদমই ভালো লাগে না। আর রুমের মধ্যে যদি বিছানাটা এরকম টান টান সুন্দর গুছানো থাকে, তাহলে কিন্তু মনে হয় যে রুমটা পুরোপুরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গুছানো আছে। আর যদি বিছানাটা দেখবেন চাদর
টাদর আউল ঝাউল হয়ে থাকে তাহলে যতই পরিষ্কার থাক কেমন জানি ভালো লাগে না, মনে হয় একদম সারা রুমটাই এলোমেলো হয়ে আছে, তাই না? তো আমি যখনই বিছানাটা গুছাই না তখনই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই আর বিছানাটা একদম টান টান করে রাখি, ভালো লাগে তাহলে। আর বিছানার চাদর পাড়ার পর টান টান যদি না হয় ভালোই লাগে না, মনে হয় যে বিছানা সাফা করে নিয়ে আমি বিছানার চাদর গুছাই নিয়ে এরকম লাগে। তো এটা অভ্যাস হয়ে গেছে আগের থেকেই। তো তারপর আলনাটার কাপড় কিছু এলোমেলো হয়ে আসছিলো, সেই কাপড়গুলো ভাঁজ করে নিতেছি, স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজ করে নিতেছি। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর কাজগুলোও খুব সুন্দর হয়, পরিপাটি হয়। তো এটাই। তো এখন ছেলের কতগুলো কিতাব দিছিল স্কুল থেকে, আর প্রত্যেকবার এরকম করে এক ব্যাগ করে কিতাব দেয়। আর এই কিতাবটির এই কিতাবগুলোর দাম নেবে প্রায় 2500 বা 3000-এর মতো নেয়। কিতাব খাতা সব কিছু থাকে এখানে বহুতগুলা কিতাব আছে, খাতা আছে। তো কিতাবগুলো বের করে রাখবো আর খাতা যে কটা লাগে ওই কটা রাইখা সবগুলো আমি পালঙের ভিতরে রেখে দেবো, যেহেতু বাহিরে জায়গায় নাই। তো তার জন্যই আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর যদি কেউ নতুন আছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।